মুক্ত নির্বাচন গণতন্ত্র যেন বেঁচে থাকে, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা যেন বেঁচে থাকে, রাষ্ট্র যেন এক গোষ্ঠীর কুক্ষিগত হয়ে রাষ্ট্রের মৃত্যু না ঘটে, সেজন্য আমরা বহু আগে থেকেই নির্বাচনের প্রধান বাধা, স্বাধীন নির্বাচনের, স্বাধীন ভোটাধিকারের, নিরাপদ নির্বাচনের যে প্রধান বাধা, সংসদ বহাল রেখে নির্বাচন, তা থেকে মুক্তির জন্য সংসদ ভেঙে এবং গুন্ডাতান্ত্রিক সন্ত্রাসের নির্বাচন থেকে বাঁচার জন্য নিরাপদে দেশের সব নাগরিক ভাই বোন যেন ভোট দিতে পারেন, সেজন্য আমরা চেয়েছিলাম সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে বুথ থেকে গণনা পর্যন্ত সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণের জন্য নির্বাচন হয়। এজন্য আমরা নির্বাচন কমিশনে সংলাপে সেটা তুলে ধরেছি। পরবর্তীকালে তাদেরকে আমরা লিখিতভাবে সে আবেদন দিয়েছি। সেখান থেকে কোনো সদুত্তর না পাওয়ায় আমরা 19শে ডিসেম্বর আবার হাইকোর্টে আমরা রিট করি। 20শে ডিসেম্বর শুনানি হয়, কিন্তু সেটা না, তারা খারিজ করে দেন। এরপর আমরা আবার 26 তারিখ আরেকটা বেঞ্চে সেটা দাখিল করি। তারাও সেটা শুনানিতে কোনো কারণ না দর্শিয়েই অপারগতা প্রকাশ করেন। আমরা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আবার শুনানির জন্য আবেদন করেছি যে সংসদ ভেঙে দিয়ে আবার তফসিল ঘোষণা করা হোক, জনগণ যেন ভোট দিতে পারে। আমরা শুধু আমাদের ইনসানিয়াত বিপ্লব মানবতাভিত্তিক রাজনৈতিক দল এর পক্ষ থেকে নয়, এটা মানবতা এবং গণতন্ত্রে বিশ্বাসী দেশের সব মানুষের দাবি, সব মানুষের আকাঙ্ক্ষা যেন সব মানুষ নিরাপদে ভোট দিতে পারে। বিশ্বাসযোগ্য এবং জালিয়াতি মুক্ত, প্রশাসন মুক্ত একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা, জনগণের নাগরিকত্ব অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা এবং গণতন্ত্র বজায় থাকে। সেজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে কয়েকটা দাবি দিয়েছিলাম। তার মধ্যে প্রধান ছিল যে চলমান সংসদ বিলোপ করে একটা সুষ্ঠু নির্বাচন, কারণ সংসদ বহাল থাকলে আমরা বিগত নির্বাচনী অভিজ্ঞতাগুলো থেকে দেখেছি যে সংসদের সদস্য এলাকায় প্রভাব বিস্তার করেন, তিনি প্রশাসন, পুলিশ সব কিছুকে ব্যবহার করে এমন পরিস্থিতি সৃষ্টি করেন যে আর জনগণের ভোট দেওয়ার সুযোগ থাকে না। দ্বিতীয়ত আমরা আরেকটা দাবি করেছিলাম যে নির্বাচনে খুন খারাপি হয়, সশস্ত্র লোকদের তাণ্ডব চলে, এখানে নিরাপদে ভোট দেওয়ার জন্য সুযোগ থাকে না, পরিবার নিয়ে যাওয়া যায় না। তাই সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বুথ থেকে গণনা পর্যন্ত সরাসরি তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে যদি নির্বাচন হয়, আস্থাস্পদ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জনগণ নিরাপত্তা বোধ করবে এবং স্বাধীনভাবে তাদের ভোট প্রদান করতে পারবে। নির্বাচন কমিশন থেকে তফসিলের আগে দাবি দেওয়ার পরেও কোনো সাড়া না পাওয়ায় আমরা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হই। আমরা গত 20 তারিখে আমাদের হিয়ারিং হয়। আদালত নির্বাচন কমিশনে আইন উকিল নোটিশের অজুহাতে সেটাকে খারেজ করে দেন। আমরা আবার গতকাল তাদের কথা মতো উকিল নোটিশ সহকারে নির্বাচন কমিশনকে উকিল নোটিশ দিয়ে আবার দাখিল করি রিট আবেদন। আজকে আবারও তারা সে শুনানিতে অপারগতা প্রকাশ করেন। এটা খুবই দুঃখজনক। প্রশাসনের নির্বাচন একচেটিয়া, যে তারা কোনো সুস্পষ্ট কারণ না দর্শিয়েই অপারগতা প্রকাশ করেছেন। জি, না শুনবেন না। আমরা এখন জনগণকে সচেতন করব গণতান্ত্রিক অধিকার সম্পর্কে, স্বাধীন নির্বাচন সম্পর্কে, যে এই ধরনের একচেটিয়া নির্বাচন হলে গণতন্ত্রের মৃত্যু হয়, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতার মৃত্যু হয়, নাগরিকত্ব হরণ হয়। এটা খুবই
একটা ভয়ঙ্কর বিষয় রাষ্ট্রের জন্য। 7 জানুয়ারি যদি এই ধরনের নির্বাচন হয়, সেটা আমরা রাষ্ট্রের জন্য একটা মৃত্যু মনে করেই গণতন্ত্র উৎখাত হয়ে যাওয়া, একক গোষ্ঠীর কক্ষিগত হয়ে যাওয়া, এটা একটা ভয়ঙ্কর বিষয়। আমরা সমগ্র জনগণকে আমরা এটা বহু আগে থেকেই আমরা চেষ্টা করছি। আমরা নির্বাচন কমিশনে তফসিল ঘোষণার আগেই সেটা লিখিত আকারে দিয়েছি। আমরা অনেক আগে থেকেই যে এই দুইটা মৌলিক শর্তের ভিত্তিতে যে সংসদ ভেঙে এবং সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্বাচনের আমরা অনেক আগে থেকে দাবি জানিয়ে আসছি, কাজ করছি। এবং নির্বাচন কমিশন না, নির্বাচন কমিশন আমাদেরকে কোনো জবাব দেন নাই। আমরা সেখানে সংলাপেও সেটা আমরা তুলে ধরেছি। না, আমরা এগিয়ে যাব, আমরা অন্য বেঞ্চে যাওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হলে গণতন্ত্রের মৃত্যু হয়, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতার মৃত্যু হয়, নাগরিকত্ব হরণ হয়। এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় রাষ্ট্রের জন্য। 7 জানুয়ারি যদি এই ধরনের নির্বাচন হয়, সেটা আমরা রাষ্ট্রের জন্য মৃত্যু মনে করি গণতন্ত্রের উৎখাত হয়ে যাওয়া, একক গোষ্ঠীর কক্ষিগত হয়ে যাওয়া, এটা একটা ভয়ঙ্কর বিষয়। আমরা সমগ্র জনগণকে আচ্ছা, এই ধরনের একটা আবেদন আপনারা এত পরে কেন আনলেন? আমরা এটা বহু আগে থেকেই আমরা চেষ্টা করছি। আমরা নির্বাচন কমিশনে তফসিল ঘোষণার আগেই সেটা লিখিত আকারে দিয়েছি। আমরা অনেক আগে থেকেই যে এই দুইটা মৌলিক শর্তের ভিত্তিতে যে সংসদ ভেঙে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনের আমরা অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছি, কাজ করছি। নির্বাচন কমিশন কোর্ট তো এখন শুনলো না আপনাদের এই বক্তব্য। না, নির্বাচন কমিশন আমাদেরকে কোনো জবাব দেন নাই। আমরা সেখানে সংলাপেও সেটা আমরা তুলে ধরেছি। কোর্টও তো আপনার শুনলো না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের স্ট্যান্ড কি? মানে আপনাদেরকে রিড করছেন, এটা কি করবেন? আপনাদের তো সময় হাতে নাই। আমরা এগিয়ে যাব, আমরা অন্য বেঞ্চে যাওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাগর, আমরা সুপ্রিম কোর্টের কাছে দেশের মানুষের আস্থার সুবিচারের আশ্রয় হিসাবে এটা আমরা আশাবাদী। তা যদি না হয়, সেটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক হবে। আমরা তখন জনগণকে নিয়ে অবশ্যই ভোটাধিকার পুনরুদ্ধারের, গণতন্ত্র পুনরুদ্ধারের, রাষ্ট্রকে রক্ষার জন্য সর্বশক্তিতে শান্তিপূর্ণভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। নির্বাচনের প্রধান বাধা, স্বাধীন ভোটাধিকারের, নিরাপদ নির্বাচনের যে প্রধান বাধা, সংসদ বহাল রেখে নির্বাচন, তা থেকে মুক্তির জন্য সংসদ ভেঙে এবং সাতটি তেলের উপাদান সন্ত্রাসের নির্বাচন থেকে বাঁচার জন্য নিরাপদে দেশের সব নাগরিক ভাই বোন যেন ভোট দিতে পারেন, সেজন্য আমরা চেয়েছিলাম সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে বুথ থেকে গণনা পর্যন্ত সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণের জন্য নির্বাচন হয়। এজন্য আমরা নির্বাচন কমিশনে সংলাপে সেটা তুলে ধরেছি। পরবর্তীকালে তাদেরকে আমরা লিখিতভাবে সে আবেদন দিয়েছি। সেখান থেকে কোনো সদুত্তর না পাওয়ায় আমরা 19 ডিসেম্বর আবার হাইকোর্টে আমরা রিট করি। 20 ডিসেম্বর শুনানি হয়, কিন্তু সেটা তারা খারিজ করে দেন। এরপর আমরা আবার 26 তারিখ আরেকটা বেঞ্চে সেটা দাখিল করি। তারাও সেটা শুনানিতে কোনো কারণ না দর্শিয়েই অপারগতা প্রকাশ করেন। আজ আমরা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আবার শুনানির জন্য আবেদন করেছি যে সংসদ ভেঙে দিয়ে আবার তফসিল ঘোষণা করা হোক, জনগণ যেন ভোট দিতে পারে। আমরা শুধু আমাদের ইনসানিয়াত বিপ্লব মানবতাভিত্তিক রাজনৈতিক দল এর পক্ষ থেকে নয়, এটা মানবতা এবং গণতন্ত্রে বিশ্বাসী দেশের সব মানুষের দাবি, সব মানুষের আকাঙ্ক্ষা যেন সব মানুষ নিরাপদে ভোট দিতে পারে, মানুষ নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে, যেন কোনো প্রশাসনের কোনো জালিয়াতের নির্বাচন হয়ে গণতন্ত্র, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা ধ্বংস না হয়, এটাই আমাদের বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সুপ্রিম কোর্টের কাছে দেশের মানুষের
আস্থার সুবিচারের আশ্রয় হিসাবে এটা আমরা আশাবাদী। তা যদি না হয় সেটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক হবে। আমরা তখন জনগণকে নিয়ে অবশ্যই ভোটাধিকার পুনরুদ্ধারের, গণতন্ত্র পুনরুদ্ধারের, রাষ্ট্রকে রক্ষার জন্য সর্বশক্তিতে শান্তিপূর্ণভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। এটা আমাদের নিজেদের বিবেকের দাবি, আমাদের গণতন্ত্র রক্ষার, আমাদের রাষ্ট্র রক্ষার, আমাদের সেটা নৈতিক দায়িত্ব, আমাদের সেটা ইমানি দায়িত্ব, আমাদের সেটা নিজেদের বিবেকের দায় থেকে আমরা এসেছি। আমরা সুপ্রিম কোর্টের কাছে দেশের পিআর নির্বাচনটা আসলে প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন নয়। পিআর নির্বাচনটা একটা ধোঁকার নির্বাচন। পিআর নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরাসরি ভোটাধিকার হরণ হয়ে যায়। জনগণ সরাসরি প্রার্থী নির্বাচন করতে পারে না। এলাকার ভিত্তিক, আসন ভিত্তিক জনপ্রতিনিধি জনগণ সরাসরি নির্বাচন করতে পারে না। এটা দলীয়ভাবে নির্বাচন হয়। দলীয় নির্বাচন কিন্তু ব্যক্তিকে জনগণ চিনে না। দলীয় নির্বাচন হলেও কিন্তু দলীয় প্রার্থীকে জনগণ চিনতে হবে, জানতে হবে। সেটা এলাকা ভিত্তিক হতে হবে, 300 আসনে প্রত্যেক আসন ভিত্তিক হতে হবে। কিন্তু পিআর নির্বাচনে জনগণের সহিত সরাসরি প্রতিনিধি নির্বাচিত হয় না। জনগণের সরাসরি ভোট দেওয়ার অধিকার, নাগরিকত্ব প্রয়োগের অধিকার, নীতি নির্ধারণের অধিকার জনগণের হরণ হয়ে যায়। জনগণের সরাসরি কোনো প্রার্থী থাকে না। তাই জনগণের কাছে যদি এমপি যদি নির্বাচিত হয়েও থাকেন দলীয়ভাবে, তাহলে তিনি জনগণের কাছে জবাবদিহি থাকবেন না। জনগণের সুখ দুঃখে উনি অংশীদার হবেন না। জনগণের কাছে তিনি বাধ্য থাকবেন না। জনগণ তার কাছে পৌঁছতে পারবে না। এবং এভাবে জনগণের অধিকার হরণ হয়। এটা একটা আসলে সুষ্ঠু নির্বাচনও বলা চলে না। কারণ জনগণের সবার প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচন হন না। জনগণ ভোট দেন কিন্তু দলেই এমপি নির্বাচন করে। এটা দলের কাছে ক্ষমতা কুক্ষিগত হয়ে যায়। এটাতে এমপি পদের জন্য বেচা কিনার দুর্নীতির সুযোগ থাকে এবং সেটা দলীয় স্বৈরাচার কায়েম হয়ে যায়। এভাবে গণতন্ত্র ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যায় এবং বিভিন্ন মতপথ ধর্ম, বিভিন্ন মতবাদের ভিত্তিতে জনগণ বিভক্ত হয়ে যায়। এভাবে রাষ্ট্র একটা দুর্যোগের মধ্যে পড়ে, গণতন্ত্র দুর্যোগের মধ্যে পড়ে। এটা কেবলমাত্র যাদের জনভিত্তি নাই, যারা আসলে কোনো আসনে সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে বিজয়ী হওয়ার যাদের কোনো সুযোগ ভিত্তি নাই, জনসমর্থনহীন ভুইফোট দলগুলোই কেবলমাত্র এমপি হওয়ার খায়েশ মেটানোর জন্য এভাবে ধোঁকা দিয়ে সারা দেশের সব ভোট একত্র করে একটা আসনে দাঁড়ানো আসন পাওয়ার জন্য এই ধরনের একটা জালিয়াতির নির্বাচনের আশ্রয় নেওয়ার চক্রান্ত করে। তাই ইনসানিয়ত বিপ্লব এই ধরনের একটা ধোঁকার নির্বাচন সমর্থন করার প্রশ্নই আসে না। ইনসানিয়ত বিপ্লব মনে করে রাষ্ট্রের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জনগণ সবাই, তাই প্রতিটি মানুষ যেন সরাসরি ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেন। যেই প্রতিনিধি তার সুখ দুঃখের সাথী হবেন, তার সংকটে দাঁড়াবেন, জনগণ তাকে এলাকার জনগণ এলাকার উন্নয়ন, এলাকার সমস্যার সংকট, জীবনের সমস্যার সংকট সব নিয়ে কথা বলতে পারবেন। যিনি জনগণের কাছে জবাবদিহি থাকবেন, জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন এবং জনগণের পাশে দাঁড়াবেন। সেজন্য সরাসরি জনগণ প্রত্যক্ষভাবে তাদের এমপি, তাদের জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিনিধিত্বশীল রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র এবং জনগণের প্রত্যক্ষ অধিকার, প্রত্যক্ষ ভোটাধিকার, সংসদে জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার দাবি জানাচ্ছে। পিআর পদ্ধতি কি অনেকেই জানেন না, আপনি এই বিষয়টা একটু খোলাসা করে দিবেন। জি, পিআর পদ্ধতির মধ্যে দিয়ে আসলে ওই জনগণ কোনো দলের মার্কায় ভোট দেন, সুনির্দিষ্ট আসন ভিত্তিক না। অর্থাৎ একটা দল বাংলাদেশে যেমন আপাতত 9 কোটি ভোটার আছেন, এখন এভাবে প্রতি আসনে 300 আসনে ভোটার আছেন 3 লাখ গড়ে অ্যাভারেজ। তো এখন নির্বাচন কমিশন বা সরকার একটা হিসাব করেন যে 300 আসনের জন্য এই সাপোজ যদি কোনো মানুষ 2 লাখ ভোট পায় সারা দেশে মিলে, তিনি একটা আসন পাবেন। তো এতে করে এটা স্থানীয়ভাবে জনগণ আর প্রতিনিধি নির্বাচন করতে পারে না। একটা মানুষ একটা এলাকায় 1000 পাইলো, আর একটা এলাকায় 500 পাইলো, এভাবে সারা দেশ মিলে যদি উনি 2 লাখ ভোট পান তাহলে তিনি এমপি হয়ে যাবেন। তো এতে করে 300 আসনের মধ্যে কোনো আসনেই জনগণ প্রত্যক্ষভাবে নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। এটা একটা পরোক্ষ ভোট। পিআর ভোটটা একটা পরোক্ষ ভোট। এটা সরাসরি জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না বিধায় জনগণের কাছে যিনি মনোনীত হবেন তিনি দলের মাধ্যমে নির্বাচিত হবেন। তো একটা দল সাপোজ 6 লাখ ভোট পেল তো সারা দেশে মিলে, তাহলে উনি 3টা এমপি পদ পাবেন
তো এটা এভাবে দলের কেন্দ্রীয় কমিটি বা দলের সভাপতি সেক্রেটারি বা দলের কর্তৃপক্ষ ও 3 জন এমপি যাদেরকে ইচ্ছা করে, যাদেরকে পছন্দ করেন তাদেরকে এমপি হিসাবে মনোনীত করবেন। এটা দলের মনোনয়ন, জনগণের মনোনয়ন নয়। তো জনগণ ভোটাধিকারহীন হয়ে যায়, নাগরিকত্বহীন হয়ে যায়, জনগণ অসহায় অধিকারহীন হয়ে যায় এবং তাদের আর জনগণের সাথে সংযোগ রাখতে হয় না, জনগণের সুখ দুঃখে পাশে দাঁড়াতে হয় না। এভাবে রাষ্ট্র, গণতন্ত্র এবং জনগণের অধিকার এটা একেবারেই ধ্বংস হয়ে যায়। এটা একটা জালিয়াতি নির্বাচন। অনেক দেশ একসময় কিছু কিছু দেশ এটা গ্রহণ করেছিল এবং তারাও এগুলো, ইটালি সহ আরও অনেক দেশ এগুলো বর্জন করে এখন এভাবে সরাসরি জনপ্রতিনিধিত্বশীল, জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ব্যক্তি নির্বাচিত হবে। প্রত্যেক আসন থেকে এই সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় আসতে হবে। তাই সরাসরি নির্বাচনেই গণতন্ত্রের জন্য একেবারে বুনিয়াদ।